আমার বুকটা ফেটে যাচ্ছিল। অরিত্র এসে দরজার কাছে দাঁড়াল। আমাকে কাঁদতে দেখে ওর চোখও ছলছল করে উঠল। ও আমার পাশে এসে বসল, কিন্তু কোনো কথা বলতে পারল না। ওর চোখ দুটো যেন বলতে চাইছিল, বৌদি, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। ও শুধু আমার হাতে হাত রাখল। ওর হাতের উষ্ণ স্পর্শে আমার বুকের ভেতরের জমাট বাঁধা কষ্ট যেন কিছুটা হালকা হল। তারপর একদিন আমার আরও ওর মধ্যে যা ঘটল তাতে আমি অবাক হয়ে গেলাম। বন্ধুরা, কি হয়েছিল আমার দেবরের সাথে, আর কি কারণে আমি অবাক হয়ে শুধু তার দিকে তাকিয়ে রইলাম? জানতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনুন। আশা করি অনেক মজা পাবেন। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি চৈতালি সরকার। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার দেবরকে নিয়ে। আমার জীবনের এক অপ্রত্যাশিত বাঁকের গল্প, যা তোমাদেরও হয়তো একটু ভাবাবে। এটা শুধু আমার ব্যক্তিগত গল্প নয়, এটা আমার জীবনের আশা এবং অপ্রত্যাশিতভাবে ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প। আমার বিয়ে হয়েছিল রঞ্জিত সরকারের সাথে। আমাদের পারিবারিক পরিচয় বেশ ভালো ছিল, আর রঞ্জিত ছিল পরিবারের বড় ছেলে। সে খুব শান্ত, স্থির এবং গোছানো একজন মানুষ ছিল। আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো ছিল, আর আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম যে আমি সঠিক মানুষটিকে বেছে নিয়েছি। রঞ্জিতদের বাড়িটা ছিল বেশ বড়, একটা আদর্শ যৌথ পরিবার। আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর, যা সবাই মিলেমিশে থাকতাম। কারো সাথে কারো ঝগড়া বা মনোমালিন্য ছিল না বললেই চলে। বিয়ের আগে থেকেই আমি জানতাম যে রঞ্জিতের এক ছোট ভাই আছে, অরিত্র। অরিত্র তখন কলেজে পড়ত, একদম তরুণ এক ছেলে। বিয়ের দিনটা আমার আজও স্পষ্ট মনে আছে। বাঙালি বিয়ের সব রীতিনীতি মেনে আমাদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। লাল বেনারসি, সিঁদুরে রাঙা আমি যখন নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে পা রাখি, তখন বাড়ির সবাই আমাকে হাসি মুখে বরণ করে নিয়েছিল। অরিত্র সেদিন নতুন পাঞ্জাবি পরেছিল, ওর মুখটা কিছুটা লাজুক দেখাচ্ছিল। প্রথম দেখাতেই ছেলেটার বিনা আমাকে মুগ্ধ করেছিল। যখন আমি ঘরে প্রবেশ করছিলাম, ও এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিল। ওর চোখ দুটোতে ছিল এক অদ্ভুত সারল্য আর সম্মান। সেই দিন থেকেই অরিত্র আমার কাছে শুধু দেবর নয়, একজন ছোট ভাইজের মতো হয়ে উঠেছিল, যে তার নতুন বৌদিকে প্রাণ খুলে সম্মান করে। বিয়ের পর আমার সংসার জীবন খুব ভালোভাবেই কাটছিল। রঞ্জিত আমাকে ভীষণ ভালোবাসত, আর আমিও ওকে প্রাণ দিয়ে ভালোবাসতাম। আমাদের ছোট্ট সংসারটা সুখ আর শান্তিতে ভরে উঠেছিল। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিনগুলো কাটত হাসি মুখে। আমি নতুন পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছিলাম, আর রঞ্জিত সবসময় আমার পাশে থাকত, আমার ছোট ছোট চাওয়াগুলো পূরণ করত। আমাদের প্রতিদিনের ছোট ছোট কথোপকথন, রাতের বেলা ছাদে বসে একসঙ্গে তারা দেখা, কিংবা ছুটির দিনে হাতে হাত রেখে পাড়ার মন্দির থেকে ঘুরে আসা, এই সব কিছুই আমাদের দাম্পত্য জীবনকে এক নতুন মাত্রা দিচ্ছিল। অরিত্রও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। ও ছিল ভীষণ মেধাবী ছাত্র। সকাল হলেই কলেজে যেত, বিকেলে টিউশনিতে। তবে যখনই বাড়িতে থাকত, আমাকে বিভিন্ন কাজে সাহায্য করার চেষ্টা করত। বাজার থেকে কিছু আনা হোক বা মায়ের কোনো কাজে সাহায্য করা, অরিত্র সবসময় এগিয়ে আসত। ওর এই বিনা আর দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করত। ও কখনোই আমার সামনে কোনো বাজে কথা বলত না বা এমন কোনো আচরণ করত না যা আমার অস্বস্তির কারণ হয়। বরং সবসময় আমাকে বৌদি হিসেবে সর্বোচ্চ সম্মান দিত। আমাদের সম্পর্কটা ছিল এক ভাই বোনের মতো পবিত্র। আমি ওকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করতাম, আর ও আমাকে বড় বোনের মতো সম্মান করত। পারিবারিক উৎসবগুলোতেও অরিত্রের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। সব কাজ হাসি মুখে করত, আর আমার ছোট ছোট প্রয়োজনগুলোর দিকে ওর একটা বাড়তি নজর ছিল। তবে সুখ বুঝি বেশিদিন স্থায়ী হয় না। জীবনের পাতায় হঠাৎ করেই এক কালো মেঘ নেমে এলো আমাদের জীবনে। রঞ্জিত, আমার স্বামী, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। প্রথমে আমরা ভেবেছিলাম সাধারণ জ্বর, হয়তো কয়েকদিনের বিশ্রামেই ঠিক হয়ে যাবে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানালেন তার অবস্থা গুরুতর, যা আমাদের সবাইকে স্তম্ভিত করে দিল। তার শরীরের ভেতরের একটি জটিল রোগ বাসা বেঁধেছিল, যা আগে ধরা পড়েনি। আমাদের পরিবারের উপর যেন বিনা মেঘে বজ্রপাত হয়েছিল। আমরা সবাই মিলে তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। ডাক্তার, ঔষধ, প্রার্থনা, কোনো কিছুতেই আমরা কমতি রাখিনি। দিনের পর দিন রঞ্জিত হাসপাতালের বিছানায় শুয়েছিল, আর আমরা সবাই এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলাম।
প্রতিটি দিনই ছিল এক অনিশ্চয়তা আর আশঙ্কার। অনেক চেষ্টা, অনেক চিকিৎসার পর সব আশা নিরাশা করে রঞ্জিত আমাদের ছেড়ে চলে গেল। ডাক্তাররা শেষ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। আমাদের সুখের সংসারটা এক মুহূর্তে তছনছ হয়ে গেল। আমার পৃথিবীটা যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গিয়েছিল। আমি যেন শূন্যে ভেসে বেড়াচ্ছিলাম, পায়ের নিচে কোনো মাটি ছিল না। রঞ্জিতের হাসিমুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল, আর আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার শ্বশুর শাশুড়িও রঞ্জিতের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। তাদের বড় ছেলের মৃত্যু তাদের জীবনের সব আলো নিভিয়ে দিয়েছিল। সেই বাড়িতে তখন শুধু কান্নার রোল আর দীর্ঘশ্বাস। রঞ্জিত মারা যাওয়ার পর আমার জীবনে এক বিশাল শূন্যতা নেমে এলো। আমার সমস্ত সুখ, স্বপ্ন যেন রঞ্জিতের সাথেই চলে গিয়েছিল। আমি একা হয়ে গেলাম, চার দেয়ালের ভেতরেই নিজেকে বন্দি করে রাখলাম। বাইরে বেরোতে বা কারো সাথে কথা বলতে আমার ইচ্ছে করত না। মা বাবা আমাকে তাদের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি পারিনি। রঞ্জিতের স্মৃতি আঁকড়ে আমি তার বাড়িতেই থেকে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক সান্ত্বনা দিতেন, কিন্তু তাদের নিজেদের কষ্ট কম ছিল না। আমাদের পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। রঞ্জিতই ছিল পরিবারের মূল উপার্জনকারী। তার অবর্তমানে সংসারের অভাব মেটানো কঠিন হয়ে পড়ল। ঋণের বোঝাও বাড়তে শুরু করল। এই কঠিন সময়ে অরিত্রই একমাত্র ব্যক্তি যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, এক নীরব আশ্রয় হয়ে। রঞ্জিতের মৃত্যুর পর ও যেন রাতারাতি অনেক বড় হয়ে গিয়েছিল। সেই লাজুক ছেলেটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ওর চোখে মুখে আমি এক নতুন দৃঢ়তা দেখতে পেতাম। ও পড়াশোনার পাশাপাশি একটা ছোটখাটো কাজ খুঁজতে শুরু করল, যাতে সংসারের কিছুটা হলেও হাল ধরতে পারে। ওর বয়স তখন সবে 20 পেরিয়েছে, কিন্তু ওর কাঁধে তখন পুরো সংসারের দায়িত্ব। আমি দেখতাম অরিত্র দিনের বেলা কলেজে যেত, আর সন্ধ্যার পর একটা দোকানে কাজ করত। রাতে ফিরে এসে পড়াশোনা করত। ওর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগত, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। ও নিজের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করছিল। একদিন আমি নিজের ঘরে বসে রঞ্জিতের ছবি দেখছিলাম আর কাঁদছিলাম। আমার বুকটা ফেটে যাচ্ছিল। অরিত্র এসে দরজার কাছে দাঁড়াল। আমাকে কাঁদতে দেখে ওর চোখও ছলছল করে উঠল। ও আমার পাশে এসে বসল, কিন্তু কোনো কথা বলতে পারল না। ওর চোখ দুটো যেন বলতে চাইছিল, বৌদি, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। ও শুধু আমার হাতে হাত রাখল। ওর হাতের উষ্ণ স্পর্শে আমার বুকের ভেতরের জমাট বাঁধা কষ্ট যেন কিছুটা হালকা হল। সেই দিনটা থেকেই আমাদের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হতে শুরু করল। সেটা ছিল এক গভীর অনুভূতির শুরু, যা আমি তখনও ঠিক বুঝে উঠতে পারিনি। ও যেন আমার কাছে এক নির্ভরতার আশ্রয় হয়ে উঠেছিল। অরিত্র ধীরে ধীরে আমার যত্ন নিতে শুরু করল। আমি ঠিকমতো খাচ্ছি কিনা, ওষুধ নিচ্ছি কিনা, সব খেয়াল রাখত। আমাকে জোর করে খেতে দিত, কথা বলার চেষ্টা করত। রাতে যখন একা লাগত, ও এসে আমার পাশে বসত, ধর্মীয় বই বা কোনো গল্প পড়ে শোনাত। ওর উপস্থিতি আমাকে এক অদ্ভুত শান্তি দিত। ওর সাথে কথা বলতে বলতে কখন যে আমার মনের গভীরে ওর জন্য এক বিশেষ স্থান তৈরি হলো, আমি নিজেও বুঝতে পারিনি। ওর স্পর্শ, ওর হাসি, ওর বলা প্রতিটি কথা আমার মনে এক নতুন সুর তৈরি করতে লাগল। ও আমার চোখের জল মুছিয়ে দিত, আমাকে হাসি মুখে দেখতে চাইত। আমার যখন খুব মন খারাপ থাকত, ও এসে আমার পছন্দের গান বাজাত, অথবা এমন কিছু গল্প বলতো যা শুনে আমার হাসি পেত। আমি ওর মধ্যে রঞ্জিতের ছায়া দেখতাম, কিন্তু একই সাথে অরিত্রের নিজস্ব একটা সত্তাও অনুভব করতাম যা আমাকে আকর্ষণ করত। আমার জীবনটা যেন রঞ্জিতের মৃত্যুর পর থেমে গিয়েছিল। অরিত্র এসে সেই থেমে যাওয়া জীবনে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছিল। ওর সঙ্গ আমাকে আবার বাইরের আলোর সাথে পরিচয় করিয়ে দিল। ও আমাকে উৎসাহ দিত বাড়ির বাইরে বেরোতে, পাড়ার মেয়েদের সাথে কথা বলতে, ছোটখাটো কাজে হাত লাগাতে। ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম ওর জন্য আমার মনে এক গভীর অনুভূতি তৈরি হচ্ছে। এটা শুধু দেবর বৌদির সম্পর্ক ছিল না, এটা ছিল তার চেয়েও বেশি কিছু। এক অদ্ভুত মায়া আমাকে ওর দিকে টানছিল। একদিন সন্ধ্যাবেলা আমি ছাদে বসেছিলাম। আকাশে তখন চাঁদ উঠেছে, তারার মেলা বসেছে যেন। আমি আনমনে আকাশের দিকে তাকিয়েছিলাম। অরিত্র এসে আমার পাশে বসল। অনেকক্ষণ দুজনেই চুপচাপ বসেছিলাম, নীরবতা আমাদের অনুভূতিকে আরও গভীর করে তুলছিল। তারপর অরিত্রই নীরবতা ভাঙল। ওর গলাটা যেন কিছুটা কাঁপছিল। বৌদি, তুমি একা নও, ও বলল। আমি সবসময় তোমার পাশে আছি। আমি চাই তুমি সুখী হও। ওর কথায় আমি চমকে উঠলাম। ও
ওর চোখে আমি এক ভিন্ন দ্যুতি দেখতে পেলাম। সেই দিনই প্রথম আমি ওর চোখে আমার প্রতি ভালোবাসা দেখতে পেলাম। ওর চোখে আমি যে গভীর শ্রদ্ধা আর নির্ভরতা দেখেছিলাম, সেটাই এখন ভালোবাসার রং নিয়ে ফুটে উঠেছে। আমারও মনে হলো এই ছেলেটা আমার জীবনে এক নতুন আশার আলো নিয়ে এসেছে। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম, আর আমাদের নীরব চোখের ভাষায় যেন অনেক কথা বলা হয়ে গেল। তারপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগল। আমরা একে অপরের সাথে মন খুলে কথা বলতে শুরু করলাম। আমাদের গল্পের বিষয় হয়ে উঠত আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন। ও আমাকে নতুন করে বাঁচতে শেখালো। আমি বুঝতে পারলাম আমার মনের গভীরেও ওর জন্য ভালোবাসা জন্ম নিয়েছে। সেই ভালোবাসাটা ছিল এক ভিন্ন রকম ভালোবাসা, যা শুধু একজন দেবর বৌদির মধ্যে থাকার কথা নয়। আমরা দুজনেই এই ভালোবাসার মায়ে আটকে গেলাম। আমরা একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করলাম এক নতুন অনিশ্চিত পথের দিকে। আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু একই সাথে আমাদের মনে এক অদ্ভুত শান্তিও ছিল। আমাদের রোমান্টিক মুহূর্তগুলো ছিল খুব সাধারণ, কিন্তু আমাদের কাছে তা ছিল অসাধারণ। রাতের বেলা ছাদে বসে একসঙ্গে তারা দেখা, একে অপরের হাত ধরে হাঁটতে থাকা, অথবা চুপচাপ পাশাপাশি বসে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকা, এই প্রতিটি মুহূর্তই আমাদের সম্পর্কের গভীরতা বাড়িয়ে দিচ্ছিল। আমি অনুভব করতাম ওর পাশে থাকলে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। ও আমার হাসির কারণ হয়ে উঠেছিল। ওর ছোট ছোট দুষ্টুমি, আমাকে বিরক্ত করা, আবার মুহূর্তেই আমার মন ভালো করে দেওয়া, এই সবই আমার জীবনকে নতুন করে সাজিয়ে দিচ্ছিল। আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিলাম, আর সেই বন্ধুত্ব থেকেই আমাদের ভালোবাসা জন্ম নিয়েছিল। আমাদের এই সম্পর্ক ছিল সম্পূর্ণ পবিত্র, যেখানে শুধু মানসিক শান্তি আর ভালোবাসার আদান প্রদান ছিল। আমরা একে অপরের মানসিক আশ্রয় হয়ে উঠেছিলাম। মাস পেরিয়ে বছর ঘুরল। অরিত্র এখন একটি ভালো চাকরি করে। সে তার পড়াশোনাও শেষ করেছে এবং নিজের পায়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে আমাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হল। আমার শ্বশুর শাশুড়িও লক্ষ্য করছিলেন যে অরিত্র আর আমার সম্পর্কটা শুধু দেবর বৌদির মধ্যে সীমাবদ্ধ নেই। তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, কিন্তু কিছু বলেননি। তাদের চোখে আমি কোনো বিরক্তি বা আপত্তি দেখিনি, বরং এক অদ্ভুত নীরব সম্মতি ছিল। তারা হয়তো বুঝেছিলেন যে আমার আর অরিত্রের একে অপরের পাশে থাকাটা কতটা জরুরি। একদিন অরিত্র সাহস করে আমার শ্বশুর শাশুড়ির সামনে আমাদের ভালোবাসার কথা বলল। আমি ভয়ে চুপসে গিয়েছিলাম। কি জানি কি হয়। আমার বুকটা ধুকপুক করছিল। অরিত্র যখন সব খুলে বলল, আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। প্রথমে তারা কিছুক্ষণ চুপ করে রইলেন। সেই নীরবতা আমার কাছে যেন অনন্তকালের মতো মনে হচ্ছিল। তারপর শাশুড়ি মা এসে আমাকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল আনন্দের। মা, রঞ্জিত তো নেই, তিনি বললেন। কিন্তু আমরা চাই তুমি সুখী হও। অরিত্র, যদি তোমার সুখ হয়, আর তোমরা দুজন যদি একে অপরের পাশে থেকে জীবনটা কাটাতে পারো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। রঞ্জিত যেখানেই থাকুক, সেও চাইতো তুমি যেন সুখী হও। শ্বশুর মশাইও সম্মতি জানালেন। তার মুখেও আমি এক ধরনের স্বস্তি দেখতে পেলাম। তাদের এই উদারতা আমাকে মুগ্ধ করল। তারা আমার আর অরিত্রের ভালোবাসাকে সম্মান জানালেন, যা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের আয়োজন শুরু হল। চারপাশে অনেকেই হয়তো অবাক হয়েছিল, কেউ কেউ হয়তো কানাঘুষা করেছিল, কিন্তু আমাদের কাছে এগুলোর কোনো মূল্য ছিল না। আমাদের ভালোবাসাটা ছিল খাঁটি, আর পরিবারের সমর্থন ছিল আমাদের শক্তি। পাড়া প্রতিবেশীদের কথা আমরা কানে তুলিনি। আমার বাবা মাও অরিত্রকে খুব পছন্দ করতেন। তারা আমার সুখের জন্য সব মেনে নিয়েছিলেন। বিয়ের দিনটা ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আমি আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিলাম। চারপাশে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই ছিল। বিয়ের মণ্ডপে অরিত্র আমার পাশে ছিল, আমার হাত ধরে প্রতিজ্ঞা করেছিল যে সে আমাকে সারা জীবন ভালোবাসবে, পাশে থাকবে। তার চোখে যে গভীর ভালোবাসা ছিল, তা দেখে আমার মনে হয়েছিল এইবার আমি সত্যিই সুখী হতে পারব। সেদিন রাতে আমাদের বাসর ঘরে অরিত্র আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আমি তোমাকে পেয়ে সব পেয়েছি, চৈতালি। তুমি আমার জীবনে এক নতুন সূর্য নিয়ে এসেছ। ওর চোখে আমি সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। আমার মনে হলো রঞ্জিত যেখানেই থাকুক, সেও চাইতো আমি যেন সুখী হই। তার আশীর্বাদ আমাদের সাথেই আছে। আমাদের বিয়েটা ছিল এক নতুন শুরুর গল্প। ভালোবাসা আর বিশ্বাসে ভরা এক নতুন যাত্রা। আমরা দুজনেই একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলাম।
দিন, মাস, বছর পেরিয়ে যাচ্ছিল, আমাদের ভালোবাসাও প্রতিদিন আরও গভীর হচ্ছিল। আমাদের জীবন ছিল সুখ আর ভালোবাসায় ভরপুর। অরিত্র শুধু আমার স্বামী ছিল না, সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার পথপ্রদর্শক আর আমার জীবনের এক অনবদ্য আশ্রয়। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই যে জীবনের কঠিনতম সময়েও ভালোবাসার এক নতুন পথ খুঁজে পাওয়া যায়। অপ্রত্যাশিতভাবে আসা শোক আর শূন্যতা যখন গ্রাস করে, তখনও সহানুভূতির হাত বাড়িয়ে পাশে দাঁড়ানো মানুষটিই পারে সেই অন্ধকার দূর করতে। ভালোবাসা কোনো নিয়ম বা বাধাধরা ছাঁচে বাধা নয়, এটি মনের গভীর থেকে আসে। যদি সেই ভালোবাসা পবিত্র এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তবে সমাজ বা সম্পর্কের প্রচলিত ধারণা এর পথে বাধা হতে পারে না। এই গল্পে দেখানো হয়েছে যে জীবনের কোনো মুহূর্তেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে নতুন অধ্যায়ের শুরু হতে পারে, যা আপনাকে সুখ ও শান্তি এনে দিতে পারে। জীবনের পথ কখনো সরল হয় না, কিন্তু সঠিক সঙ্গী পেলে তা অনেক সহজ হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।